রাত প্রায় 2টো ছুঁই ছুঁই। আজ রাতেও হৈমি সূচনার সঙ্গে ঘুমিয়েছে। রুদ্র একা। দুপুরের থেকেই সূচনার কথাগুলো মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল রুদ্র। দুশ্চিন্তা কোনোভাবেই পিছু ছাড়ছিল না। রাতে খেয়ে দিয়ে শুয়েছে, অমনি তলিয়ে গেছে গভীর ঘুমে। ঘুম ভেঙেছে প্রকট এক দুঃস্বপ্ন দেখে। যে বিষয়টা নিয়ে চিন্তায় চিন্তায় ব্লাড প্রেশার বাড়ছিল, ঠিক সেই বিষয়টা স্বপ্নে এসে ধরা দিল আচমকা, ভীষণ ঝকঝকে চকচকে ভাবে। আসলে আমরা মানুষরা খুবই অদ্ভুত প্রকৃতি। কেউ সঠিক পথে চলতে গিয়ে ব্যর্থ হয়ে ভুল পথে বেছে নিই, কেউ ভুল পথ চলতে গিয়ে এতটাই অভ্যস্ত হয়ে পড়ি যে সঠিক পথের সন্ধানে মনে কোনো প্রবৃত্তিও জানে না। আমাদের মনে রাখা উচিত, ভুলের তরে জীবন সঁপে দেওয়া মানব জীবনের কর্তব্য নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিকটা গ্রহণ করাই মানব জীবনের প্রকৃত কর্তব্য। হসপিটালের করিডোরে একটি চুক্তিপত্র হাতে বসে আছে রুদ্র। তার সামনে দাঁড়িয়ে হামিদা বেগম, মাহের, সূচনা। তিনজনের দৃষ্টি অশ্রুসিক্ত। সূচনা ধপ করে তার সামনে বসে পড়ল, হাত জোর করে মিনতি করল। প্লিজ ভাইয়া, তুমি সই করো না। হৈমি বেঁচে থাকলে তোমার আবার সন্তান নিতে পারবে। ও চলে গেলে ওকে কিন্তু আর ফিরে পাবে না। মাহে সূচনা দিকে কটমট চোখে তাকালো, কর্কশ গলায় বলল, রৌদ্রজ্যোতি বংশই করে আমি এক্ষুনি এই মুহূর্তে তোমাকে তালাক দেব। যার কাছে আমার বোনের মূল্য নেই, আমার কাছেও তার বোনের মূল্য নেই। মাহেরের উক্ত কথা শুনে সূচনা হাউমাউ করে কাঁদতে লাগলো। রুদ্রর পা খামছে ধুলো, তবুও রুদ্র মন করল না। সকলকে কাঁদিয়ে এসে বন্ড সই করলো। তার বাচ্চা চাই। হৈমি যদি মারা যায় এর দায়ভার কারো নয়। মা বা বাচ্চার মধ্যে সে তার বাচ্চাকেই বেছে নিল। এর আধ ঘন্টা পর ফুটফুটে নবজাতক কোলে নার্স এগিয়ে এলো। হামিদা, মাহের, সূচনা কেউই এগোলো না। রুদ্র সকলের দিকে তাকিয়ে বিচলিত ভঙ্গিতে গিয়ে নবজাতককে আগলে ধরলে, বুকে চেপে ধরে নিঃশব্দে নিঃশ্বাস ফেলে বিড়বিড় করল, আমার সন্তান আমার অংশ। পর মুহূর্তে সূচনা গগন বিদারী চিৎকার শুনতে পেল। সেই চিৎকারে নবজাতকেরও গলা ফাটানো কান্না তীব্রতর হলো। সহসা কেঁপে উঠল রুদ্র। সূচনার বিধ্বস্ত মুখ ভেসে উঠল চোখের সামনে। রুদ্র নিজের মুখে তৃপ্তি ভরে হেসে নবজাতককে এগিয়ে ধরল সূচনার দিকে। সূচনা 2 পা পিছিয়ে গেল আচমকা, কাঁদতে কাঁদতে বলল, মাহে আমাকে তালাক দিয়েছে ভাইয়া, আনঅফিশিয়ালি নোটিশও পাঠাবে। থমকানো সুরে রুদ্র প্রশ্ন ছুড়ল। কিন্তু কেন? সূচনা কাঁপা হাতে তর্জনী উঁচিয়ে দেখালো সম্মুখের দিকে। একটি সিঙ্গেল বেডে সাদা কাপড়ে মোড়ানো হৈমি, শুধু মুখের ওপরেই কাপড়টাই উন্মুক্ত। সহসা এহেন দৃশ্য দেখে রুহ কেঁপে উঠল রুদ্র। হাত পা হয়ে গেল অবশ, ভুলে গেল কোলে থাকা নবজাতকের কথা। আচমকা ছেড়ে দিল নবজাতককে ধরে রাখা 2 হাত। সূচনা কানের কাছে এসে বিভৎস এক চিৎকার করে বলল, এ কি করলে ভাইয়া? শেষ পর্যন্ত নিজের সন্তানকেও মেরে ফেললে। আচমবিতে রুদ্রের দৃষ্টি নামল। সাদা টাইলসে তাজা রক্তের বন্যা বইছে, কারণ সদ্য জন্মানো নিষ্পাপ শিশুটির মৃত্যু ঘটেছে তারই ভুলে। দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙল আচমকা। সর্বাঙ্গ মৃদু মৃদু কাঁপছে রুদ্র, বুক শুকিয়ে চৈত্রের খরাতে রূপান্তরিত, শরীর ঘেমে জবজব, বড্ড অস্থির লাগছে। হাতড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালালো সে। জগে 1 ফোঁটা পানিও নেই, থাকবে কি করে? হৈমি তো এ ঘরে নেই। সে থাকলে নিশ্চয়ই সবটা গুছিয়ে মনে করে জগ ভর্তি পানি রাখত। দুঃস্বপ্ন সাদা কাপড়ে হৈমির পবিত্র মুখশ্রী বুকের ভিতরটা শূন্য করে দিল তার। টনটনে অনুভূতি হলো প্রগাঢ়ভাবে, মাথাটা ঝিমঝিম করছে। কোনো রকম ভারী শরীরটা দাঁড় করালো। হাঁটতে গিয়ে ভারসাম্য হারাতে চাইল কয়েকবার, তবুও সাবধানে নিচে গেল। পিপাসা মিটিয়ে মনের ব্যথা কমাতে চলে গেল সূচনার ঘরের সামনে।
ভেজানো দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল সে বিনা অনুমতিতে। ডিম লাইটে আলোতে স্পষ্ট দেখতে পেল হৈমি ঘুমন্ত সুশ্রী মুখবয়ব। অস্থির বুকটা ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। মৃদু দৃঢ় পায়ে গিয়ে বসলো হৈমির পাশে, হাত বাড়িয়ে নাকের কাছে আঙুল ঠেকালো। শ্বাস প্রশ্বাস ঠিকঠাক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেল। হৈমি ঘুমে তাই নির্বিঘ্নে চুমু খেলো কপালে, দুগালে। ফিরে আসার মুহূর্তে থমকে বসলো পুনরায়। উষ্ণ হাতটা স্পর্শ করলো হৈমির গলায়। চোখ বুজে হাফ নিঃশ্বাস ছাড়লো। সূচনা দিকে তাকিয়ে সহজ গলায় উচ্চারণ করলো, তোমার প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি সূচনা, কিন্তু উত্তরটা তোকে আমি দিব না, কাউকে দিব না, কারণ এতে আমি অপরাধ হয়ে যাব, ভয়ঙ্কর অপরাধী। তুই নিশ্চয়ই জানিস অপরাধীদের সঙ্গে কেউ সংসার করতে চায় না, অপরাধীদের কেউ ভালোবাসে না। কথাগুলো সহজভাবে বলল ঠিক, কিন্তু এর তাৎপর্য বুকের ভিতর বিষাক্ত অনুভূতির জন্ম দিল। কারণ সে কোনো দিন তার ভুল স্বীকার করতে পারবে না। যদি স্বীকার করে হৈমির চোখে মস্ত বড় অপরাধী হয়ে যাবে। কিন্তু স্বীকার না করেও যে অপরাধী হয়ে গেছে, এই বোধ তার মাঝে জাগ্রত হলো না। অপরাধী স্বীকার করুক বা না করুক, সে সব সময় অপরাধী হয়েই থাকে। রুদ্র থমথমে মুখে উঠে দাঁড়ালো নিঃশব্দে। ঠিক যেভাবে এসেছিল সেভাবেই চলে যাবার প্রস্তুতি নিল। প্রস্তুতি অনুযায়ী প্রস্থান করতে সক্ষম হলো না। অদৃশ্য এক মায়ার জালে আটকে পড়ল আচমকা। মনের ঘরে প্রশ্ন জন্মালো, আর 5টা দাম্পত্যর মতো তারা কি পারে না সুখী হতে? আর 5টা দম্পতির মধ্যে নতুন প্রাণের আগমনী বার্তা এলে তাদের মতো কি জটিলতা তৈরি হয়? হয় না তো। নিষ্ঠুর বাস্তবতায় তার শৈশব চাপা পড়েছে বলে এর অংশীদার তার সন্তান কেন হবে? হৈমিরই বা দোষটা কোথায়? ভালোবাসা কি কখনো অপরাধ হয়? মেয়েটা তাকে ভালোবাসে, ভয়ঙ্করভাবে ভালোবাসে। তার মতো করে সে কি ভালোবেসেছে বা বাঁচতে পারবে? রুদ্রর বেশ আমার হৃদয়ে তিক্ত হয়ে দানা বাঁধল করুণ এক সত্যি। আত্মপ্রলব্ধি হলো সে স্বার্থপর, ভীষণ রকমের স্বার্থপর একটা মানুষ সে। সময়ের বিবর্ণে পরিস্থিতির ভারে এতটা স্বার্থপর কিভাবে হয়ে গেল? আপন মনেই বড় বিস্ময় জেগে উঠল। দৃষ্টিজোড়া ঝাপসা হলো সহসা। অজান্তেই আবারও বসে পড়ল হৈমির পাশে। ভারী নিঃশ্বাস ফেলল এক ক্রমশ। বলিষ্ঠ ডান হাতটা ধীরে ধীরে এগিয়ে নিল। হৈমির উদর স্পর্শ করল সন্তর্পণে। চোখ বুজে শ্বাসরোধ করে অনুভব করার চেষ্টা করলো আরেক অপরাধীকে। হ্যাঁ, অপরাধী। সে পৃথিবীতে না এসেই বাবা মায়ের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে। শিশু সুলভ ভাবনায় বুধ হতেই দু চোখের কার্নিশ পেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়ালো। ঠোঁট কামড়ে হাসল কিঞ্চিত। কয়েক পলক হাত বোলালো উষ্ণ উদরে। চুমু খেতে মুখও এগোলো। নড়াচড়া করে উঠল হৈমি। রুদ্র চট করে কামিজের ফালি ওঠালো। ভেজা ঠোঁটের শক্ত করে চুমু খেলো তলপেটে। আচমকা চোখ হলো হৈমি। রুদ্র আর এক মুহূর্ত ব্যয় না করে ঝটপট রুম ত্যাগ করলো। তড়াক করে উঠে বসলো হৈমি। খোলা পেটে হাত রেখে পলক ফেললো ঘন ঘন, নিঃশ্বাস ফেললো দ্রুত। পাশে তাকিয়ে ঘুমন্ত সূচনাকে দেখে নিল নিহুরি চোখে। তার পাশে সচেতন দৃষ্টি বুলিয়ে পুনরায় কাঁথা গায়ে শুয়ে পড়ল। কতক্ষণ পিটপিট করে মেয়েকি হাসলো চোখ বুঝে, বিড়বি করে বলল, আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। বেহাই মশাই, আপনি বোধহয় ভুলে গেছেন ঘুমন্ত হৈমি এতটা নিশ্চুপ থাকে না। ভাগ্যিস গভীর ঘুমে যায়নি। তাই তো আপনি রুমে প্রবেশ করার সাথে সাথেই আপনার পারফিউমের ঘ্রাণে বুকটা ঢিপ ঢিপ করে উঠেছে। গোপনে এসে এতগুলো আদর দিয়ে গেলেন। কী ধরনের মানুষ আপনি? ভালোবাসা প্রকাশের সৎ সাহসটাও নেই, অথচ ক্ষোভ প্রকাশের পূর্ণ সাহস রয়েছে। দীর্ঘশ্বাস পেল সে। ভবিষ্যৎ নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা সে করছে না। দুশ্চিন্তা কেবল রুদ্রর মন নিয়ে, রাগ নিয়ে, বেসামাল চিন্তা চেতনা নিয়ে। আর এই সব কারণেই
কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে সে। এই এই সিদ্ধান্ত নিতে তাকে সহায়তা করেছে তার বেস্ট ফ্রেন্ড, খালাতো বোন টিশা। এবার দেখার অপেক্ষা সিদ্ধান্তটি কতটা যৌক্তিক। দিন গোনা শুরু। কাঙ্ক্ষিত সময়টা আসতে অনেকগুলো মাস অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, বাচ্চাটাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে হবে। সব শেষে শান্তি এটাই, বাচ্চাটার কিছু হয়নি। সে তো রুদ্রর ভয়ে উন্মাদ হয়ে গিয়েছিল। ভাগ্যিস রুদ্র ঠিক সময় উপস্থিত হয়েছিল, নয়তো কত বড় সর্বনাশ ঘটে যেত। এর জন্য অবশ্য রুদ্রর প্রতি সে কৃতজ্ঞ। কিন্তু এর পরের ঘটনাগুলো শুধুই দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসগুলোই শেষ পরিণতি কি হবে সে জানে না। সে শুধু জানে ভালোবেসে মাথা নত করে আর থাকবে না। রুদ্র যখন মুখ দিয়ে উচ্চারণ করেছে তাকে ডিভোর্স দেবে, তখন এর মূল্য রুদ্রকে চোকাতেই হবে। যেই রুদ্র সেই দিন তাকে বলেছিল শুধু তাকে ভালোবাসে, তাদের মধ্যে তৃতীয় কাউকে না আনতে, শুধু তার জন্য বাঁচতে, সেই রুদ্রই তৃতীয় কারোর জন্যই তাকে ডিভোর্স দিতে চেয়েছে। তার কাছে ওই এক মুহূর্তে বউয়ের চেয়ে বাচ্চা বড় হয়ে দাঁড়িয়েছে। রুদ্রকে জানা শোনার পর তার একটাও উপলব্ধি হয়েছে, মানুষের অপর নাম কিরকিটি। এরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মনের রং বদলায়। রুদ্র তার চাক্ষুষ প্রমাণ দিয়েছে, যার দাম তাকে দিতেই হবে। দিন শেষে একবার না হয় হৈমিও রং বদলাবে, স্বার্থপর হবে। সহ্য করতে পারবে তো রুদ্র? সকালবেলা ঘুম ভাঙলো মায়ের ফোনে। মেয়ের খবর নিয়ে হামিদা তার আফসোস শুরু করলেন। আল্লাহর কাছে চাইলাম ছেলের ঘর আলোগোর একটি প্রাণ আসুক, কিন্তু পেলাম মেয়ের বেলায়। ছেলের ঘরেও তো আসবেনি আম্মু, চিন্তা করো না। বিয়ের পর থেকেই তো ও বলতেছি বউকে, এখনো সুখবর পেলাম না। আল্লাহ জানে সমস্যা আছে কিনা। আমার তো সন্দেহ হয় ওরা আদৌ ডাক্তার দেখিয়েছে কিনা। উফ আম্মু, অযথা চিন্তা করছো তুমি, সেরকম কিছুই না। থাক, বাদ দে ওসব। রুদ্রের কথা বল, সব ঠিকঠাক আছে তো? শোন হৈমি, এরপর যদি আর একবার তোর গায়ে ও হাত তোলে, আমি কিন্তু বধূ নির্যাতনের কেস দিয়ে দেবো ওর নামে। খিলকি করে এসে উঠল হৈমি, বলল, তুমি চিন্তা করো না তো আম্মু, কিছুই হবে না। দোয়া করো সময় দ্রুত চলে যাক আর আমিও ফিরে আসি। ফিরে আসি মানে? কবে, কখন? চুপসে গেল হৈমি। ক্ষীণ স্বরে বলল, বাচ্চাকে তার বাবার কাছে দিয়ে তবেই তো ফিরবো। চমকালো হামিদা। গা শিউরে উঠল নিমিষে। কি ভয়ানক কথা। শঙ্কিত গলায় বলল, বাচ্চাকে দিয়ে আসি মানে? এটা কি দোকানে কেনা জিনিসপত্র নাকি? কষ্ট করবি তুই? তুই হলি মা, মায়ের অধিকার সবচেয়ে বেশি। কোন দুঃখে তুই ওকে দিয়ে আসবি? আসলে এক্ষুনি আয়, তোর ভাই এখনো বেঁচে আছে, আমি বেঁচে আছি, কোনো সমস্যা হবে না। কোন দুঃখে? কোন দুঃখে দিয়ে আসবো সেটা তোমাকে বোঝাতে পারবো না। তুমি এসব কথা কারোর সাথে শেয়ার করবে না, শুধু জানবে আমি যা করব ভেবে চিন্তেই করব। তুই আর কি সর্বনাশ করবি নিজের? আর কি সর্বনাশ হওয়ার বাকি আছে বল আমাকে? ধরে নাও শেষ একটা সর্বনাশই করব। এক থাপ্পড় খাবি। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো বয়স এখনো তোর হয়নি, এই জন্য একের পর এক ভুল করছিস, সর্বনাশ বয়ে আনছিস। সিদ্ধান্ত নিতে বয়স লাগে না আম্মু, বাস্তবতায় শিখিয়ে দেয় কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। রাখছি আমি। এই ব্যাপারে প্লিজ তুমি কাউকে কিচ্ছু বলবে না। হামিদাকে তার কিছু বলার সুযোগ দিল না সে। চট করে ফোন কেটে দিল। উত্তেজিত হয়ে পড়ল হৈমি। মাহেরকে ডেকে সমস্ত কথাই বলল। দেরি না করে মাহের কল করলো হৈমিকে। মায়ের ওপর বিরক্ত হলো হৈমি। মাহেরকে বুঝিয়ে বলল, চিন্তা করো না ভাইয়া, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। নিজের জীবনের আর কোনো সিদ্ধান্ত একা নিও না হৈমি, তুমি এখনো ছোট। অন্তত আমার উপর বিশ্বাস করে সবটা জানিও। আর হ্যাঁ, যে কোনো সমস্যায় পড়লে তৎক্ষণাৎ আমাকে জানাবে। ভাইয়ের সঙ্গে কথা বলে ফোন কেটে দিল হৈমি। কিছুক্ষণ পর সূচনা রুমে এলো। মিষ্টি এক হাসি উপহার দিয়ে বলল, ফ্রেশ হচ্ছ? নাস্তা রেডি। হৈমি দুই দিকে মাথা নাড়ালো। সূচনা এসে রুম ছাড় দিল। এরপর বেরিয়ে যেতে উদ্যত হলে হৈমি ডাকলো, ভাবি, এইদিকে আসো, কথা আছে। সূচনা কিঞ্চিত বিচলিত হলো। ফিরে এসে বসলো হৈমির পাশে। হৈমি কোনো প্রকার ভনিতা ছাড়াই বলল, সবার আগে আমি তোমার ননদ, এরপরে সম্পর্কগুলো
আপাতত ভুলে যাও। সহসা হৈমির মুখে এমন কথা শুনে ভড়কে গেল সূচনা। হৈমি পুনরায় বলল, ননদের শ্বশুর বাড়িতে এতদিন এসে থাকাটা লোকে ভালো চোখে দেখে না। এবার তুমি বলবে এটা তোমার বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি। এখানে এসে মাসের পর মাস থাকতেই পারো। তাহলে আমিও বাঘিনী ননদ হয়ে বলবো, এটা যদি করো আমার ভাইয়ের জন্য দ্বিতীয় বিয়ের বন্দোবস্ত করতে হবে। সূচনার বুকটা ঠক করে উঠল, চোখের পলক পড়ল ঘন ঘন, বিস্ময়ে মুখ হাঁ। মনে হচ্ছে 18 বছর বয়সী হৈমি নয়, তার সম্মুখে 40-এর ঊর্ধ্বে এক হৈমি বসে আছে। বেশ বিচলিত নারী, ভারী বুদ্ধিসম্মত, রায় বাঘিনী ননদিনী যাকে বলে। ঢোক গিলল সে, বিস্মিত কণ্ঠে বলল, আমি শুধু ভাইয়ার কথাই এখানে নেই। মাহেরের আমাকে তোমার দেখাশোনার জন্য এখানে থাকতে বলেছে। চটে গেল হৈমি, বলল, আমি কি পঙ্গু হয়ে গেছি যে আমার দেখভাল করার জন্য আলাদা লোক লাগবে? তাছাড়া আমি যার বউ, যার বাচ্চা আমার পেটে, সেই আমার দেখাশোনা করুক। সে কি অযোগ্য? সে কি অকর্মা নাকি প্রতিবন্ধী? তার বউকে দেখাশোনার জন্য আরেকজনের বউকে ধার করতে হবে? বাক্যগুলো প্রায় চিৎকার করে উচ্চারণ করলো সে। দূর থেকে মনে হলো বেশ ঝগড়া লেগেছে, তাই ছুটে এলো রুদ্র। পাশের ঘরের সাদমানেও ঘুম ছুটে গেছে, খালি গায়ে চোখ কচলাতে কচলাতে সেও বেরিয়ে এলো নিচ থেকে। রুদ্র আজ সাদমানকে দেখে রিনাও উপরে চলে এলো। সূচনা হৈমিকে আস্তে কথা বলতে অনুরোধ করলো, শুনল না হৈমি, চিৎকার করে বলল, আমার ভাই কি বউকে বাপের বাড়ি রাখার জন্য বিয়ে করেছে? এই বাড়ির মেয়ে যদি শ্বশুর বাড়িতে নিজের কর্তব্য পালন না করে বাপের বাড়িতে এসে থাকতে পারে, আমি কেন পারবো না? আজই বাপের বাড়ি চলে যাব আমি। শক্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে পড়ল রুদ্র। সাদমানের ঘুমটা পুরোপুরি ভেঙে গেল। রিনার মুখ হাঁ হয়ে গেল হৈমির মুখে এই ধরনের কথা শুনে। এসব বলার মেয়ে তো সে না। ভূতে টুতে ধরল নাকি? সকলের উপস্থিতি টের পেয়ে, বিশেষ করে রুদ্রর উপস্থিতি স্বচক্ষে দেখে হৈমির গলার জোর বাড়ল। সে রাগে ফোঁস করে বলল, আমি এ ঘরে কেন? কেন আমি এই ঘরে থাকছি? আমার কি এই ঘরে থাকার কথা? যে আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, তার ঘরে কি বন্যা হয়েছে, নাকি তার ছোঁয়াচে রোগ আছে? কোনটা? রুদ্র কঠিন ভাবমূর্তি দেখে সরে গেল সাদমান। সূচনাকে তাকে মানাতে বলল, আচ্ছা আচ্ছা, আর এত রাগ করো না। বাবা আসুক, এরপর মাহের এসে আমাকে নিয়ে যাবে। তুমি প্লিজ শান্ত হও। মিটমিট করে তাকিয়ে রইল হৈমি, ঠোঁট টিপে হাসলো আড়ালে, বলল, হ্যাঁ, তাড়াতাড়ি চলে যাবে। আমার আম্মু চাতক পাখির মতো অপেক্ষা করছে ছেলের ঘরের নাতি নাতনির মুখ দেখার জন্য। মন দিয়ে সংসার করবে আর আল্লাহর কাছে আম্মুর জন্য নাতি নাতনি চাইবে। অন্যের বউকে নিয়ে এত ভাবার দরকার নেই। যার বউ সে যদি দেখে রাখতে না পারে, না পারুক, এর দায় অন্যরা কেন নেবে? নিজে সুখী থাকবে না বলে অন্যদের সুখ কেন কেড়ে নেবে? বউকে ভালোবাসার যোগ্যতা তার নেই বলেও অন্যের যোগ্যতাকে খাটাতে দেবে না কেন? আমার ভাই তো কারো মতো কাপুরুষ না যে বউকে চোরের মতো ভালোবাসবে। এক নাগারে কথা বলে হাঁপিয়ে উঠল হৈমি। পানি পিপাসা লেগে গেল তার। সূচনা বুদ্ধিমতী মেয়ে, তাই হঠাৎ হৈমির অদ্ভুত আচরণের কারণ টের পেয়ে গেল। তাই রাগ করলো না একটু, বরং স্বস্তিই পেল। মাহেরকে ছেড়ে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। আর বেচারা মাহের, একদিকে বোন অন্যদিকে বউ, দুই মেরুর টানে চুপসে রয়েছে। সব দিক বিবেচনা করেই হৈমি সকাল সকাল হট্টগোল বাজিয়েছে, যা সবার জন্যই মঙ্গল বয়ে আনবে। কিন্তু তার এই হট্টগোলের মাঝে চরম অপমানিত হচ্ছে রুদ্র, যার পরিপ্রেক্ষিতে না পারলো কিছু বলতে আর না পারলো সহ্য করতে। তাতে দাঁত চেপে শুধু স্মরণ করে গেল তার বউ তাকে কাপুরুষ বলেছে, অযোগ্য, অকর্ম, আর যেন কি মনে করতে পারল না। গম্ভীর মুখটা আরো বেশি গম্ভীর করে বসে রইল নিজ রুমে। সিদ্ধান্ত নিল সূচনাকে বলবে। হৈমি যেন রাতে তার ঘরে গিয়ে ঘুমায়। প্রকৃতির নিয়মে দিন পেরিয়ে রাত এলো। হৈমি চুল আঁচড়াচ্ছিল। সূচনা রুমে এসে বলল, হৈমি, ভাইয়া ও ঘরে যেতে বলেছে। তোমার একটু খারাপ আচরণ করবে না, কথা দিয়েছে। ভ্রু বাঁকিয়ে তাকালো হৈমি।
অবিশ্বাস্য সুরে বলল, কথা দিয়েছি। না মানে আমি বললাম তুমি ওর সঙ্গে খারাপ বিহেভ করবে না তো? ভাইয়া না করলো, খারাপ বিহেভ করবে না, একটা ধমকও দিবে না, সরাসরি কথা দেয়নি, তবে মুখে বলেছে। কিন্তু আমি যাব না। তুমি গিয়ে বলো হৈমের বিন্দুমাত্র ইচ্ছেও করছে না ওই ঘরে যেতে, একটুকু শখও জাগছে না। তাহলে সকালবেলা চেঁচামেচি করলে কেন? দরজার সামনে দাঁড়িয়ে ভারী কি স্বরে প্রশ্নটি ছুড়ল রুদ্র। চমকে উঠল সূচনা, চমকালো হৈমি নিজেও। বেশ ভাব নিয়ে মুখ ফিরিয়ে চুল বাঁধল। রুদ্র শান্ত কণ্ঠে আহ্বান জানালো। রুমে এসো। চেতে উঠল হৈমি, বলল, আমি যাব না। কি করবেন? মেরে ধরে নিয়ে যাবেন? রুদ্র সহসা কয়েক পা এগোলো। সূচনার দিকে তাকিয়ে বলল, চোখ বন্ধ করো। আচমকা চোখ বন্ধ করে নিল সূচনা। ঢোক গিল হৈমি। রুদ্র গম্ভীর মুখে শীতল কণ্ঠে বলল, মেরে নয় ধরে নিয়ে যাব। কথাটা বলতে বলতেই সহসা হৈমিকে পাজা কোলা করে নিল। চোখ বড় বড় করে ফেলল হৈমি। বুকের ভিতর চিনচিন অনুভূতি হলো সেই রাতের কথা ভেবে। রাগে দুঃখে চোখ গলে পানি বেরিয়ে এলো। গম্ভীর মুখে রুদ্রর হৈমির ছোট দেহখানি আগলে ধরে সন্তর্পণে বেরিয়ে গেল। নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে হৈমিকে শুয়ে দিল বিছানায়। এরপর ঝটপট লাইট অফ করে ডিম লাইট জ্বালালো। নিজেও এসে হৈমির পাশে শুয়ে পড়ল। এক হাত দূরত্বে শুয়ে দুজন। থেকে থেকে হৈমির ফোপানোর শব্দ ভেসে আসছে, আর রুদ্র বুক চিরে বেরোচ্ছে এক একটা দীর্ঘশ্বাস। মন বলছে মেয়েটাকে বুকের ভিতর শক্ত করে জড়িয়ে নিতে, কিন্তু নিজের ভিতর চলা অদ্ভুত অপরাধবোধ হাতটাই এগোচ্ছে না। এরপর কেটে গেল ঘন্টার পর ঘন্টা। কাঁদতে কাঁদতে ঘুমের দেশে পাড়ি জমালো হৈমি। সেই সুযোগে রৌদ্র কাছে টেনে নিল ওকে। প্রশস্ত বুকটায় হৈমিকে জড়িয়ে শান্তি মিলল। এক মুহূর্ত অনুভব করলো সে ভীতু, ভীষণ রকম ভীতু। সে হেরে গেছে, এই মানুষটার কাছে করুণভাবে হেরে গেছে সে। সন্ধ্যার আগো মুহূর্ত। শ্বশুর বাড়ি এসে পৌঁছালো সূচনা। বউকে ভেতরে রেখে বাইক নিয়ে বাজারে গেল মাহির। হামিদা কিঞ্চিত রাগ দেখালো সূচনার সঙ্গে, বলল, বেলা থাকতেই আসতে পারো না? কতদিন বলেছি সন্ধ্যা মাথায় আসবে না। সূচনা আমতা আমতা করে বলল, আসলে মা বাবা আমাদের সঙ্গে বেরোলো, তাই দেরি হয়ে গেছে, দুঃখিত। নরম স্বরের দুঃখ প্রকাশ করে গলে গলে হামিদা প্রসঙ্গ পাল্টে বলল, বিয়াই তো এলো না। তড়িৎ স্বরে সূচনা বলল, আসবে আসবে, আসলে বাবা আজ জরুরি কাজে ঢাকায় গেছে, কয়েকদিন ওখানে থেকে তারপর আপনার সঙ্গে দেখা করে যাবে। বেশ, যাও হাত মুখ ধুয়ে আসো, সেমাই রেঁধেছি। মৃদু হেসে মাথা কাত করল সূচনা। ধীর পায়ে চলে গেল নিচের ঘরে। স্বস্তির শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। অনুভব করলো বড্ড শান্তি লাগছে। মনে হচ্ছে আপন নিরে ফিরেছে। কি আশ্চর্য, এ বাড়ি, এই ঘর এতটা আপন, এতটা শান্তি কবে থেকে হয়ে গেল? পর মুহূর্তেই মনে পড়ল, এ বাড়ির ছেলের মনের সঙ্গে মনের মিল ঘটেছে যখন, তখন এই ঘর সংসার আপন মনে হওয়া অস্বাভাবিক কিছু না। পাশের মানুষটা যদি স্বস্তির হয়, তাহলে যে কোনো ঘরেই স্বস্তি মেলে। তৃপ্তি ভরে হাসল সূচনা, ফেলল নিঃশ্বাস। হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে চলে গেল শাশুড়ির কাছে। সে তাকে পিরিচে সেমাই বেড়ে দিল। সূচনা বাচ্চাদের মতো করে শাশুড়ি বানানো সেমাই খেলো। তার খাওয়া দেখে মৃদু হাসলো হামিদা, বলল, ফিরে যে আরও আছে, পরে আবার খেও, এখন খেও না, তাহলে ভাত খেতে পারবে না। সূচনা মাথা নাড়িয়ে সম্মতি দিল। জিজ্ঞেস করলো, রাতে কি রান্না হবে মা? ভাত বসিয়েছেন? কি রান্না করবে বলে দিল হামিদা। ভাত বসানো হয়নি, তাই সূচনা গিয়ে ভাত বসিয়ে দিল। এরই মধ্যে মাহের কাঁচা সবজি নিয়ে এলো। মায়ের কাছে আবদার করলো 5 মেশালি সবজি রেঁধে দিতে। স্বামীর আবদার কান খাড়া করে শুনে নিয়ে সে হামিদাকে বলল, আমি করব, আপনি আরাম করুন। সবজিগুলো কেটে দিই। আমি করে নিব, আপনি বরং ওর সঙ্গে বসে গল্প করুন। এতদিন পর শ্বশুর বাড়িতে এসে শাশুড়িকে দিয়ে কাজ করাতে মন সায় দিল না। স্বামী শাশুড়ি যত্ন নিয়ে রেঁধে বেড়ে খাওয়াতে মনটা পিপাসিত হয়ে উঠল সূচনার। হামিদা যেন স্বস্তি পেল। বয়স বেড়েছে তো, আর কতই করবে একা হাতে।
বসার ঘরে বসে টিভি অন করলো সে। পোশাক পাল্টে মাহের এলো, মায়ের পাশে বসে রান্নাঘরের দিকে উসকুস করলো। এতদিন পর বউ বাড়ি ফিরেছে, কাছে পাওয়ার তৃষ্ণা বেড়েছে 4 গুণ। মায়ের পাশে বসলেও মন পড়ে রইল রান্নাঘরে। সূচনা সবজি কাটছিল, পানি খাবার ছুতোয় এলো মাহের। নিঃশব্দে পাশে দাঁড়িয়ে বলল, আমি কি হেল্প করব? চমকে তাকালো সূচনা, আলতো হেসে বলল, কি বলছো? তুমি কেন রান্নায় হেল্প করবে? হেল্প নেবার হলে মায়ের থেকে নিতাম। বাক্য শেষে কাজে মন দিল সে। মাহের মুখ ছোট করে তাকিয়ে রইল। সে সাহায্য করতে চেয়েছিল, কারণ এতে কাজগুলো দ্রুত সরবে। একা হাতে বেশ সময় লাগবে, আর যত সময় লাগবে তত তাকে কাছে পাওয়ার প্রহর গুনতে হবে। রান্নার পুরো সময় অন্তত মাহের 10 বার এলো গেল। শুরুতে টের পায়নি সূচনা, যখন টের পেল তখন ক্রমশ তার গালগুলো লাল হতে শুরু করলো। শেষে চোখ রাঙালো। বসার ঘরে হামিদা রয়েছে, তার সামনে এতবার আসা যাওয়া করছে। মাহের কি মাথা খারাপ হয়ে গেছে? লজ্জা শরমকে কি ভুলে খেয়ে নিল আশ্চর্য। রান্না শেষ করে হাত ধুচ্ছিল সূচনা। সেই সময় 11 বারের মতো আগমন ঘটল মাহেরের। হাত ধোয়া শেষে তোয়ালেতে হাত মুছে দৃঢ় চোখে তাকালো সূচনা, বলল, কি হচ্ছে এটা? মা কি ভাবছে বলো তো? তুমি তো লজ্জা পাচ্ছ না? আমি লজ্জায় কিভাবে এখন বেরোবো সেই চিন্তা করছি। ছি ছি, নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে। বসার ঘরের দিকে উকি দিল মাহের। মা টিভি দেখায় মগ্ন। ঘাড় ফিরিয়ে 1 কদম এগোলো লজ্জাপতির সামনে। সহসা কোমর জড়িয়ে কাছে টেনে আনলো লজ্জার ললিতাকে। লজ্জা ভয়ে শিউরে উঠল সূচনা। মাহেরের বুকটা ধাক্কা দিয়ে চাপা স্বরে আর্তনাদ করে উঠল, হায় রে, এসব কি হচ্ছে? মা এসে যাবে, সর্বনাশ হয়ে যাবে, লজ্জায় মরে যাব আমি। শেষ বাক্যটায় মাহের আহত। সূচনা শব্দ করলো, তর্জনী বাড়িয়ে চেপে ধরলো গোলাপি রাঙা নরম ঠোঁট জোড়া, বলল, চুপ, মা আসবে না। আর না তুমি লজ্জায় মরবে। আর শোনো, সত্যি আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। এই কটা দিন উন্মাদের মতো ছটফট করেছি। এবার আমার খারাপ হয়ে যাওয়া মাথা ঠিক করো, সব ছটফটানি ঠিক করিয়ে দাও। বুকের মধ্যে বেসামাল প্রেমের উন্মাদনা চলছে। যতক্ষণ এটা না টানতে পারছি ততক্ষণ উন্মাদনা কমবে না। ঠোঁট কেঁপে উঠল সূচনার, গলা শুকিয়ে চৌচি। মসৃণ কোমরে উষ্ণ হাতের চাপ পড়লে মুখ ফিরিয়ে ঠোঁট কামড়ালো সে। মৃদু হেসে বেসামাল নিঃশ্বাসগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো মাহের। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জলদি খাবার বাড়ো, খাবারের পাট তাড়াতাড়ি চুকিয়ে ঘরে যাও, নয়তো এই বেসামাল মন কখন যেন বিদ্রোহ করে বসবে। ঢোক গিল সূচনা। নিঃশ্বাসগুলো অস্থিরতার রূপ নিল নিমিষে। একটু দূরে যাওয়াতে যদি এমন ভয়ঙ্কর প্রেমিকের দেখা মেলে, বেসামাল প্রেমের স্পর্শ পায়, তাহলে মাঝে মাঝে একটু বেশি দূরে গিয়ে জ্বালাতন করাই চাই। বিনিময়ে না হয় 4 গুণ জ্বলবে সে। এক নিগূঢ় পবিত্র প্রেমে আগুনে জ্বলতে কার না ভালো লাগে। হৈমি গর্ভাবস্থায় 3 মাস চলছে। শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। রুদ্রর বাবা হৈমিকে খুবই স্নেহ করেন। কাজের ফাঁকে মাঝে মধ্যে বেশ গল্প করে দুজন মিলে। গতকাল গল্পের ফাঁকেই হৈমির চোখ মুখে অস্বাভাবিকতা টের পেয়েছিল। সকাল হতেই রুদ্রকে বলে পাঠিয়ে দিয়েছিল ডাক্তারের কাছে। হৈমির বর্তমান ওজন 48 কেজি। 3 মাসে 2 কেজি ওজন বেড়েছে, পেটেও ফুলেছে, ঠিক যেমন 5 মাসের গর্ভবতী। এতে তেমন কোনো সন্দেহ ডাক্তার করেনি। তবুও নিশ্চিন্ত থাকার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করতে বলল। কিন্তু হৈমির মা রুদ্রর দাদিন এতে মত দিলেন না। তারা 5 মাসের আগে আল্ট্রাসোনোগ্রাফি করতে দেবেন না। রুদ্র বরাবরের তেরা স্বভাবের, তবুও এক্ষেত্রে কেন জানি ভয় পেল। এত ভয় কেন করছে জানা নেই, শুধু জানে শাশুড়ি আর দাদিনকেই ভরসা করা যায়।
প্রথম মা হচ্ছে হৈমি। এতদিন সেই রকমভাবে অনুভূতি জাগেনি, কিন্তু সময়ের ধারাবাহিকতায় শারীরিক পরিবর্তনে ধীরে ধীরে মাতৃত্ব জাগ্রত হচ্ছে। আজকাল ঘুমের ঘরেই সে বেশ সচেতন থাকে, আগের মতো ছটপট হাত পা ছোড়াছুড়ি করে না। সর্বক্ষণ মন মস্তিষ্ক জুড়ে থাকে তার মাঝে কেউ আছে। তার একটু অসাবধানতা কারোর ক্ষতির কারণ হতে পারে, এই নিয়ে তার ভয়ে শেষ নেই। তার সে ভয়টাই চোখে পড়েছে রুদ্র। হৈমি যেমন প্রথম মা হচ্ছে, সেও প্রথম বাবা হচ্ছে। তাদের জীবনে প্রতিদিন যা কিছু ঘটছে সবই দুজনের কাছে নতুন। তারা দুজন যেন সদ্য হাঁটতে শেখা শিশু, যে যেভাবে পা ফেলতে বলবে তারা যেন ঠিক সেভাবেই পা ফেলবে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর বমি হলো হৈমির। বাথরুমে ঢুকে বমি করছিল সে। শব্দ শুনে দৌড়ে এলো রুদ্র, কাঁধ চেপে ধরলো আচমকা। রাশ ভারী ভরাট চোয়ালের মানুষটার মুখ ছোট হয়ে গেল। দু চোখে নেমে আসলো রাজ্যের দুশ্চিন্তা। বমি করতে করতে অস্থির হয়ে পড়ল হৈমি। চোখে মুখে পানি দিয়ে শরীর এলিয়ে দিল রুদ্র বুকে। আতঙ্কিত রুদ্র মিয়ে গেল, পাঁজা কোলা করে হৈমিকে নিয়ে বিছানায় শুয়ে দিল। টেনশনে হাঁটু কাঁপছে তার। চোখ বুজে শুয়ে থাকা হৈমির শরীরটাও কাঁপছে। কি করবে রুদ্র? কিছু বুঝতে না পেরে কল করলো বড় কাকি নাম্বারে। জেরিন রুদ্র ফোন পেয়ে অবাক হলো। মাত্রই রুদ্র হৈমি হাসপাতাল থেকে ফিরে ঘরে গেল, বাড়িতে থেকেই ফোন। বিচলিত ভঙ্গিতে উপরে ছুটল সে। পেছনে পেছনে দাদিনও উঠে এলো। দরজায় টোকা দিতেই রুদ্র দরজা খুলে দিল। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। দুশ্চিন্তায় চোখ দুটো লাল টক টক করছে। দাদিন উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? কি হয়েছে? জেরিন কোনো প্রশ্ন না করে হৈমির কাছে ছুটে এলো। রুদ্র থমথমে কণ্ঠে উচ্চারণ করলো, ওর বমি হচ্ছে, বমির সঙ্গে রক্ত আসছে অল্প। রুদ্রর বিধ্বস্ত মুখ ভাঙা স্বরে শিউরে উঠল দাদিন। জেরিন অবাক হলো রুদ্র অবস্থা থেকে। হৈমির মাথায় হাত বুলিয়ে বলল, আরে চিন্তার কিছু না, বমি করতে করতে গলা ফেটে হয়তো একটু রক্ত এসেছে, এমনই হয়। নাফির পেটে থাকার সময় আমারও এমনই হয়েছিল। জেরিনের দিকে নির্লিপ্ত চোখে তাকালো রুদ্র। তার ভিতরে কি চলছে কেবল সেই জানে। অনুভূতিটা ঠিক প্রকাশ করতে পারছে না। ভয় হচ্ছে তার, খুব ভয় হচ্ছে। কেন হচ্ছে? হৈমিকে ভালো ডক্টর দেখাতে হবে, শীঘ্রই ভালো ডক্টর দেখাতে হবে। ভাবতে ভাবতেই সে সেল ফোন বের করলো। কল করলো বান্ধবী সুবর্ণাকে। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, সুবর্ণা তার ভয়টাকে পাত্তাই দিল না। তার মতে গর্ভাবস্থায় এসব খুবই স্বাভাবিক ঘটনা। রাগ করে ফোন কেটে দিল সে। কিছুক্ষণ রেস্ট নিয়ে হৈমির অবস্থা উন্নতি ঘটল। আচমকা চোখ খুলে সে জেরিন কাকিকে বলল, খুব খিদে পেয়েছে, আমি ভাত খাবো। জেরিন তড়িৎ চলে গেল খাবার আনতে। দাদিন চিরুনি নিয়ে হৈমির পাশে বসলো, চুল আঁচড়ে বলল, তেল দিয়ে দেই, এমন সময় মাথা সূক্ষ্ম রাখতে হয় না। না না, তেল দিয়ে থাকতে পারি না আমি। রুদ্র 5 মিনিটে গোসল শেষ করে বের হলো। দিভানে বসলো নির্লিপ্ত ভঙ্গিতে। জেরিন খাবার এনে বিছানার সাইড টেবিলে রাখলো। দাদিন হৈমির চুল আঁচড়ে বেঁধে দিল। রুদ্রকে বলল, ও খেতে থাকুক, তুই চল খেয়ে নিবি। যাও বৌমা, ওর জন্য খাবার বাড়ো। জেরিন দাদিন দুজনেই চলে গেল। হৈমি রুদ্র দিকে কিয়ৎকাল চেয়ে থেকে নিঃশ্বাস ছাড়লো, বলল, এত চিন্তা দেখাতে হবে না, খেয়ে নিন গিয়ে। দীর্ঘশ্বাস ফেললো রুদ্র। উঠে এসে হৈমির পাশে বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আসলে তোমার কেমন লাগে হৈমি? আপনাকে সত্যি বলতে একটুকু ভালো লাগে না, কিন্তু ভালোবাসি। সোজা সাপটা কথা বলেই খেতে মন দিল সে। রুদ্র আশ্চর্যান্বিত হয়ে বলল, আমি বলছি তোমার শরীর কেমন লাগে, কেমন ফিল করছো তুমি? ওহো, ক্ষীণস্বরে বলল হৈমি। আড়ালে জিভ কামড়ালো। পানি খেয়ে শুকনো গলা ভিজিয়ে নিয়ে বলল, শরীরে শুধু অস্বস্তি লাগে আর বমি পাই। রুদ্র চিন্তান্বিত মুখে কয়েক পলক তাকিয়ে রইল। হৈমি বলল, যান খেয়ে নিন গিয়ে। মুখ ফিরিয়ে নিল রুদ্র, বলল, তুমি খেয়ে নাও। আপনি খাবেন না?
জানি না। মুখ ভেঙচিয়ে নিজের খাওয়ায় মন দিল হৈমি। অর্ধেক খাওয়া শেষ করে আর খেতে পারল না। কিঞ্চিত ভয় নিয়ে রুদ্রর দিকে তাকালো। যতই রুদ্র শান্ত থাকুক, যতই তার মুখ ছামটা সহ্য করুক, খাবারের বেলায় ছাড় দেবে না। তাই বুদ্ধি খাটিয়ে বলল, আমি খাইয়ে দিই আপনাকে। ভারী অবাক হলো রুদ্র। হৈমি তাকে খাইয়ে দেবে? সেই যে সল অসুস্থ হবার পর মাঝে মধ্যে যত্ন নিয়ে খাইয়ে দিত অমন। বুকের ভিতরটায় যেন ভালো লাগার স্পর্শ পেল। থতমত খেয়ে তাকিয়ে রইল পলকহীন। মৌনতার সম্মতির লক্ষণ বুঝে খুশি মনে খাইয়ে দিল হৈমি। সুযোগে একটু ভালোবাসা লুফে নিল রুদ্র। টের পেল হৈমি। মনে মনে রহস্যময় হাসল খুব। খাওয়া শেষ করে নিজের শরীরের অবস্থা জানিয়ে মেসেজ করল টিশাকে। সে তাকে বেশ কিছু বিষয় সাজেশন দিল, সাহসও দিল খুব। এরপর মেসেজে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তোর জামাইয়ের কি খবর? ভাবসাব কেমন? ভাবসাব তো বদলেছে জানিস। প্রতিদিন রাতে 1 হাত দূরত্ব রেখে ঘুমাই, সকালে দেখি আমি তার বুকে। এখন চিন্তার বিষয় হচ্ছে ঘুমের ঘরে আমি যাই নাকি সে আদর করে বুকে নেয়, বুঝতেই পারছি না। টিশার সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, যদি তুই যেতিস সে তো সরে যেতে পারতো, যায়নি তো এর মানে সেই কাছে টেনেছে। বাবা, তোর জামাই তো পাক্কা শিয়ানা। হৈমি হাসলো কিঞ্চিত, বলল, জানিস হাসপাতাল থেকে এসে একবারও বাইরে যায়নি, ডিভানে বসে আছে। থেকে থেকে আমার দিকে তাকিয়ে যেন কি ভাবে। আমার যে কি হাসি পাচ্ছে। তোর কথা শুনে তো আমারই পেটে কিল ধরে যাচ্ছে। এই শোন, রাত থেকে শুধু ঘুমাস, রুদ্র ভাই আদর টাদর করতে চায় না? মাঝে মধ্যে করতে আসে, আমি সরিয়ে দিই। বাবা, মানে একদিন একেবারে ধরা দিসনি। আরে বইন, মেনে যাই কিন্তু কি? তাও 2 দিন হয়ে গেছে। জানি তো অমনই হয়ে যায়। শোন, মাঝে মাঝে একটু একটু ধরা দিবি, পুরুষ মানুষ বুঝিসই তো। আর শোন, আবার যেন গলে গিয়ে নিজের পরিকল্পনা থেকে সরে যাস না। মনে রাখবি, পুরুষ মানুষকে জব্দ করা অত সহজ না। রুদ্র ভাই যতই ভালো মানুষই দেখা, পুরোপুরি গলবি না। আগে একটা ধাক্কা দিবি, তারপর টেনে তুলবি, বুঝছিস? যাই, আমার বাবুটা কান্না করছে, পরে নখ দিবে আমার। আচ্ছা, টাটা। রাত তখন 1:49। আচমকা ঘুম ভেঙে গেল হৈমির। তলপেটে মিঠে মিঠে ব্যথা অনুভূতি হলো। একসময় এই ব্যথা বাড়লে শরীরে ঘাম ছেড়ে দিল তার। ছটপট করতে করতে রুদ্রর বুকে হাত লেগে গেল। সহসা ধরপড়ি উঠে বসলো রুদ্র। হৈমির দিকে বড় বড় করে তাকিয়ে বলল, কি হয়েছে? কি হয়েছে? হৈমি হাঁসফাঁস করতে করতে বলল, একটু ফ্যানটা জোরে দিন না, আমার অস্থির লাগছে। তড়িৎ ফ্যানের সুইচ টিপল রুদ্র। এরপর কাছে এসে ওর কপাল গলায় হাত দিয়ে ঘাম মুছল। হৈমি অসহায় চোখে তাকিয়ে ভাবছে, এই মুহূর্তে এ বাড়িতে রুদ্রর চেয়ে আপন কেউ তার নেই। এরপর আচমকা ভাবল, শুধুই কি এ বাড়িতে, এ পৃথিবীতে নয় বুঝি? এই যে চোখ জোড়ায় এত দুশ্চিন্তা, এগুলো তো তার জন্যই। পর মুহূর্তেই মনে হলো, তার জন্য নাকি তার গর্ভের বাচ্চাটার জন্য। চোখ উপচে পানি বেরিয়ে এলো হৈমি। রুদ্র সহসা হাত বাড়িয়ে তার গাল স্পর্শ করলো। বিচলিত কণ্ঠে বলল, বেশি খারাপ লাগছে? আমি কি ডাক্তারে ফোন করব? হৈমি নিঃশব্দে শুয়ে পড়ল। রুদ্র বিচলিত হয়ে পাশে শুয়ে কাছে টেনে নিল ওকে। মাথায় হাত বুলিয়ে বলল, কি অসুবিধা লাগছে হৈমি? বলো আমায়। কার জন্য এত চিন্তা, আমার জন্য নাকি ওর? মুহূর্তেই শক্ত হয়ে গেল রুদ্র। শ্বাসরুদ্ধ করে জবাব দিল, আমার বউয়ের জন্য। কেঁপে উঠল হৈমি। এক নিমিষে সমস্ত খারাপ লাগা যেন উধাও হয়ে গেল। পেটের ভিতর খিদে ভাব স্পষ্ট হয়ে উঠল। কয়েক পল পর উঠে বসে রুদ্র দিকে পলকহীন তাকিয়ে রইল। রুদ্র তার গভীর দৃষ্টি জোড়া স্থির রাখল। হৈমি মুখ বাঁকালো, হকচকিয়ে পলক ফেল রুদ্র। স্মরণ হলো কিশোর বয়সে ক্লাস টাইমে পাশের সিটে থাকা এক কিশোরীর মুখ। প্রথম ক্লাসে প্রথম চাহনিতে মেয়েটা ঠিক এভাবেই তাকে মুখ বাঁকিয়েছিল। এই মুহূর্তে হৈমিকে
তার সমবয়সী ক্লাসমেট মনে হলো। গোপনে হাসলো কিঞ্চিত। হৈমি উদাসী রুদ্রর বাহুতে ধাক্কা দিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে, যাই খাই সবই তো বমি হয়ে চলে যায়, আবার খিদে পাই। হুঁশ পেল রুদ্রর, বলল, খিদে গিয়েছে, খাবো। এত ভাবার কি আছে? আমি যাচ্ছি, কি খাবে বলো? কি আছে? কি খাবে বলো? বার্গার খাবো। আচ্ছা, আমি গরম করে আনছি। চোখ পিটপিট করে হৈমি বলল, আপনি গরম করবেন? কেন? আমি কি পঙ্গু গরম করতে পারবো না? আচমকা শব্দ করে হেসে পেল হৈমি। হাসি পেল রুদ্ররও, কিন্তু সে হাসিটা চেপে নিয়ে বেরিয়ে গেল। হৈমি নিজের কথা ফেরত পেয়ে হাসি মুখে ধীর পায়ে বেরিয়ে গেল নিচে। সে যাওয়াতে রুদ্র একটু অখুশি হলো, বলল, মাতব্বরি না করলে চলতো, আমি রুমে নিয়ে যেতাম। চেয়ার টেনে বসে হৈমি বলল, যতটুকু করেছেন এতেই ধন্য। বার্গার গরম করে হৈমিকে দিয়ে জুস আনতে গেল রুদ্র। নিয়ে এসে বলল, এইটা রুমে গিয়ে খাবো, যে পর্যন্ত ঠান্ডা কমুক। ডিরেক্ট ঠান্ডা খাবো না, ডিরেক্ট নিষেধ করেছে। মাথা দোলালো হৈমি। রুদ্র তাকে বসিয়ে ডাইনিং থেকে বের হলো। আসার সময় মোবাইল ড্রয়িং রুমে সোফায় রেখেছে, সেটাই আনতে গেল। ঠিক সেই মুহূর্তেই দাদিনের রুম থেকে কান্নার শব্দ পেল। স্পষ্ট বুঝতে পারল দাদিন কাঁদছে। সন্দিহান হয়ে এগিয়ে গেল সে। দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে উদ্যত হয়েছে, তখনই কানে ভেসে এলো, আমি তো মা দিলু, মায়ের কাছে তো সব সন্তানই সমান বল। আমারও তো মন চাই 3 ছেলেকে একসঙ্গে সুখী দেখি, 3 ছেলে চোখের সামনে থাকুক, মা মা বলে ডাকুক। ওপাশের কথা শুনল না রুদ্র। দাদিন আবার বলল, আমি তোকে কালই টাকা পাঠাবো, বাড়িতে কবে আনতে পারবো জানি না, কিন্তু আমি চেষ্টা করব। বাপ, তুই চিন্তা করিস না, ছেলেটারে দেখে রাখিস। শরীরটা নড়ে উঠল রুদ্র। রাগে দুঃখে সরে যেতে উদ্যত হতেই হৈমির মুখোমুখি হলো। হৈমি কিছু বলতে ঠোঁট নাড়াতেই সে তার ঠোঁট চেপে ধরল। এরপর হাত টেনে চলে গেল উপরে নিজেদের ঘরে। ঘরে গিয়ে মুখ খুলল হৈমি। দাদি, দিলুয়ার চাচার সাথে যোগাযোগ রেখেছে? রুদ্র সহসা চোখ বুজে ফেল। সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন বেরিয়ে আসেই। দাদিন তার চোখে ধরা পড়েছে অনেক আগেই, আর হৈমিরও চোখেও ধরা পড়ে গেল। নিজের ক্রোধটুকু নিয়ন্ত্রণে এনে রুদ্র বলল, এই কথা কাউকে বলবো না, মনে থাকবে? মাথা নাড়িয়ে হৈমি বলল, থাকবে। মলিন হাসলো রুদ্র। দরজা বন্ধ করে বিছানায় এসে বসলো। ঘাড় খিচ্ছে তার। হৈমি বুঝলো অনেক কিছুই, তাই নিঃশব্দে এসে পাশে বসলো। রুদ্র তৎক্ষণাৎ প্রশ্ন করলো, যদি কোনোদিন এই বাড়ির সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করে দিই, তুমি পাশে থাকবে তো? বিস্মিত চোখে তাকালো হৈমি। বুকের ভিতর ধক করে উঠল তার। ঢোক গিলল সময় নিয়ে। কি বলবে সে? কি বলা উচিত তার? সে সব চিন্তা না গিয়ে শুধু মাথা নাড়ল। রুদ্র আর একটা শব্দ ব্যয় করলো না। ইশারায় তাকে শুয়ে পড়তে বলে নিজেও শুয়ে পড়ল। বাকি রাতটা কাটিয়ে দিল নিদ্রাহীন। দাদিনকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, জানি সে একজন আমি না। দুপুরবেলা লাঞ্চ শেষে রুমে এলো রুদ্র। হৈমি দাদিনের ঘরে আমের আচার খাচ্ছে। এই সুযোগে সে সিগারেট ধরালো। রুমে নয়, ব্যালকনিতে দাঁড়িয়ে। ব্যালকনির দরজা আটকে দিয়েছে, জানালার গ্লাসও লাগানো। ধোঁয়া রুমে যাওয়ার সম্ভাবনা নেই। আগে এসব মানতে হতো না, এখন মানতে হচ্ছে, শুধু হৈমির জন্য। বললে বিষয়টা মিথ্যে হবে, বরং তাদের দুজনের জন্যই মানছে। দুজনের জন্য কিভাবে? হৈমির গর্ভে যে ছোট প্রাণটা আছে, গত মাসে যার হার্টবিট এসেছে বলে ডক্টর নিশ্চিত করলেন, সেই ছোট্ট প্রাণটার সঙ্গে তারা দুজনই জড়িত। একজন তাকে পৃথিবীতে আনার জন্য যুদ্ধ করছে, আরেকজন এই পৃথিবীতে তাকে টিকিয়ে রাখতে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। স্বপ্ন বুনে চলেছে রাতের পর রাত, দিনের পর দিন। বলা চলে সময়টা বেশ ভালো। এই সময়
সুখী সুখী একটা ব্যাপার আছে। মাঝে মধ্যে তীব্র ভয়ে অবশ্য বুকে কাঁপুনি ধরে। প্রিয়জন হারানোর ভয়ে টনটন করে ওঠে বুকের বাঁ পাশটায়। যে টনটনে ব্যথা নিয়ে সে যখন নির্লিপ্ত হয়ে যায়, দুর্বল চোখে তাকিয়ে মলিন হাসি উপহার দেয় হৈমি। কিছুটা খোঁচা দিয়েই বলে, ভয় পাচ্ছেন? আপনাকে তো ভয় পেলে মানাই না। আপনার এই অসহায় মুখটা দেখতে ভালো লাগে না। একটু গম্ভীর হয়ে ভয়কে ধমকে দিন। এ কথা শুনে রুদ্র মুখ ফুলিয়ে নিলে সে কানে কাছে এসে ফিসফিস করে বলে, যত হম্বিতম্বি সব তো আমার সাথেই। কোথায় গেল সেই গম্ভীরতা, তিরিক্ষি মেজাজ? মানুষের সময় সব সময় সমান যায় না, রুদ্রেরও যাচ্ছে না। বিগ্রানো মেজাজটাও ইদানিং শান্ত হয়েছে। বেঁচে থাকার একটি মাত্র অবলম্বনকেও হারানোর ভয় বুকে বাসা বাঁধলে দিশে হারা লাগবে না বুঝি? জন্মলগ্ন থেকেই বোধহয় লেখা ছিল জীবনের পড়তে পড়তে সে মানসিক অশান্তিতে থাকবে, সুখ থাকবে চিরকাল ধোঁয়াশাতেই। এরই মধ্যে দাদিন তাকে অসাধারণ এক অশান্তি উপহার দিয়েছে। 2 দিন আগে তিনি পাশের বাড়ির ভদ্রমহিলাকে দিয়ে 2 ভরি সোনার গয়না বিক্রি করেছে, যার বর্তমান বাজার মূল্য 1,50,000 টাকা। এই টাকা দাদিন তার বড় ছেলের ঠিকানায় পাঠিয়েছে গতকাল। টাটকা খবরটি যার মাধ্যমে পাঠিয়েছে সেই জানিয়েছে রুদ্রকে যে মানুষ দুটো স্বার্থপরের মতো নিজেদের সুখের আশায় পুরো পরিবারকে অন্ধকারে ঠেলে গিয়েছিল, তাদের সুখ কি এতটাই ঠুনকো হয়ে গেছে আজ? চোরের মতো করে মায়ের কাছে হাত পাচ্ছে। বৃদ্ধা মহিলাটির শেষ অবলম্বনটুকু কেড়ে নিতেও কুণ্ঠাবোধ করছে না। ঘৃণা মুখ বিকৃত হলো রুদ্র। স্মরণ হলো ছোট ভাইয়ের বউকে নিয়ে যে ভেগে যেতে পারে, তার আবার কুণ্ঠা কিসের? ওই দুজন তো মানুষই নয়, অমানুষ। কিন্তু দাদি, সে কি করে এতটা বুদ্ধিভ্রম হয়ে গেল? মাতৃস্নেহ, স্নেহ করা ভুল নয়, কিন্তু স্নেহে অন্ধত্ব অপরাধ। ক্রোধে কপালের রাগগুলো দগদগিয়ে উঠল, নিঃশ্বাস ভারী হলো খুব। উত্তেজনা কমাতে সিগারেটে টান দিল এক ধারে। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলুন, দরজা খুলুন। দরজা টোকা দিয়ে জানালার কাছে গেল হৈমি। কাঁচ ভেদ করে রুদ্রর কাণ্ডগুলো স্পষ্টই দেখল সে। মজা পেল খুবই। হৈমির উপস্থিতি টের পেয়েই রুদ্র তড়িৎ সিগারেট ফেলে দিল। চারপাশের ধোঁয়া হাত দিয়ে রেলিংয়ের বাহিরে ঝেড়ে ফেলার চেষ্টা করলো। হাঁ করে বড় বড় নিঃশ্বাস ছাড়ল, যেন সিগারেটের গন্ধ বেরিয়ে যায়। হৈমি যেন এই গন্ধ একটুও না পায়, তাই বারে বারে হাঁ করে নিঃশ্বাস ছাড়ল। হৈমি অধৈর্য হয়ে দরজায় টোকা দিল। রুদ্র শান্ত হতে বলে আরো কয়েক পল পর দরজা খুলো। হৈমি উৎসুক হয়ে ব্যালকনিতে যেতে নিলে রুদ্র ওর হাত চেপে ধরল। দরজা বন্ধ করে রুমে টেনে এনে বলল, আচার খাওয়া শেষ? হৈমি মাথা নাড়িয়ে তার থেকে হাত ছাড়িয়ে নিল। রুদ্র মৃদু হেসে বিছানায় বসল। হৈমি ফুলে ওঠা পেটের দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। তা লক্ষ্য করে এক পা এগোলো হৈমি, বলল, সুমু খান। হকচকিয়ে গেল রুদ্র। মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলো। পরক্ষণেই মনে পড়ল পেটে চুমুক খেলে সমস্যা নেই, মুখের গন্ধ বেবি পর্যন্ত পৌঁছাবে না, তাই স্বাচ্ছন্দ্যে পেটে চুমু খেলো। খুশিতে গদগদ হলো হৈমি। মোটামুটি শরীরটা তার ভারী। স্বাস্থ্যের উন্নতি হওয়াতে চেহারায় নাদুস নদুস ভাব এসেছে। 5 মাস পড়েছে, আরও কয়েক মাস গেলে পেট ভারী হলে ওজন 60+ হবেই। সেই ফিনফিনে শরীর আর আজকের এই নাদুস নদুস শরীর ভাবলেই গা শিউরে ওঠে। এই শরীর নিয়েই রুদ্র কোলে চড়ে বসলো সে। আচমকা বসাতে সামলাতে বেগ পেল রুদ্র। হঠাৎ এভাবে কাছে আসার ঘাবড়ালো। টের পেল কুমতলব বাজে নিশ্চয়। তার ধারণাই ঠিক হলো। হৈমি মুখ এগিয়ে
আবদার করে বসলো। কিস মি প্লিজ। চমকে উঠল রুদ্র। হৈমি এই অবস্থায় না থাকলে বিষয়টা এখন অন্যরকম হতো। কুমতলব সুমতলব করে মেয়েটাকে নাজেহাল করে ছাড়তো, কিন্তু সময়টা এমন যে নাজেহাল শুধু তাকেই হতে হবে। অসহায় মুখ করল রুদ্র, অপরাধীর ন্যায় বলল, সরে বসো, ব্রাশ করে আসি। না না, এক্ষুনি আমার চুমু চাই। বোঝার চেষ্টা করো হৈমি, আমি সিগারেট খেয়েছি, সমস্যা হবে। মৃদু ধমকে টনক নড়েনি হৈমি। সে বাচ্চাদের মতো জেদ করল। আমারও সিগারেট খেতে ইচ্ছে করছে। চোখ রাঙালো রুদ্র। হৈমি পাত্তা না দিয়ে টোপ করে ওর ঠোঁটে চুমুক খেল। রুদ্র ঝটকায় মুখ সরিয়ে কৌশলে হৈমিকে বিছানায় শুয়ে দিল। হৈমি বাহু চেপে ধরল ওর। রুদ্র হাত ছাড়াতে ছাড়াতে বলল, জ্বালাচ্ছ কেন? আমি না, সিগারেট জ্বালাচ্ছে আপনার ফুসফুস। দীর্ঘশ্বাস ফেলে রুদ্র বলল, রেগুলার খাই না এখন, হঠাৎ। জানি। তাহলে পাগলামি করছো কেন? এটুকু বাদ দিন। দেব শর্ত আছে, মানবে? সহসা খেপে উঠল হৈমি। বলল, সব কিছুতে তো শর্ত শর্ত আর শর্ত, আর কত শর্ত দেবেন? ভালো লাগে না এসব। পাশ ফিরে শুয়ে রইল হৈমি। শ্বাস ফেলল ঘন ঘন। দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল রুদ্র। ব্রাশ করে এসে রুমের দরজা রুদ্ধ করে বিছানায় এলো। হৈমির পাশে শুয়ে হাত বাড়িয়ে পেটে স্পর্শ করলো। কয়েক পলক যেতেই হাতটা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে রুদ্রর শরীরও কাঁপল। উত্তেজনায় শ্বাস আটকে এলো। এরপর সে আতঙ্কিত গলায় বলল, এই নড়ছে, এই তো। চিৎকার করে উঠল রুদ্র। হৈমি ভয় পেয়ে গেল রুদ্রর উত্তেজনা দেখে। রুদ্র প্রায় লাফিয়ে ওপাশে চলে গেল। হৈমি মুখের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে পেটে তাকালো। গতকাল ঠিক একই উত্তেজনা নিয়ে হৈমি কল করেছিল তাকে। রাতে খাবার পর রুদ্র 1 ঘন্টার জন্য বাহিরে বেরিয়েছিল। হৈমি আরাম করছিল রুমে বসে। এমন সময় পেটের ভিতর অদ্ভুত সব কাণ্ড কারখানা চলছিল। ভয় উত্তেজনা নিয়ে রুদ্রকে ফোন করে আনার পর সব শান্ত। রুদ্র কিছুতেই তার কথা বিশ্বাস করলো না। শেষে মন খারাপ করে সেও বিশ্বাস করাতে যায়নি। ভাগ্যিস মাঝে মধ্যে পেটে হাত রাখার অভ্যেস রুদ্র, তাই তো ম্যাজিকটা ঘটে গেল। পেটের ভিতর বাচ্চা নড়াচড়া চলল অনেকক্ষণ। রুদ্র হাতে স্পর্শ পেয়ে যেন ওখানে থাকা প্রাণটা প্রচণ্ড খুশি হয়েছে। বেশি নড়াচড়া করে নিজের উপস্থিতি জানা দিয়েছে। হৈমির চোখ দিয়ে জল গড়ালো। খেয়াল করলো রুদ্র কেমন বাচ্চাদের মতো তার পেটের সঙ্গে খেলা করছে, হাত বোলাচ্ছে সস্নেহে। কয়েক পলক রুদ্রর ঝাপসা দৃষ্টি, ঠোঁটে মৃদু হাসিও দেখা মিলল। তৃপ্তির শ্বাস ফেলল হৈমি, চোখ বুঝলো আরামে। মিনিট 2 পর অজান্তে ঘুমিয়েও পড়ল। রুদ্র শান্ত অপলকে তাকিয়ে আছে ফুলে থাকা মসৃণ চামড়াটার দিকে, যে চামড়া আজ থেকে 5 মাস আগেও তাকে কামুক করে তুলত। সেই চামড়ায় এই মুহূর্তে কোনো কামুকতা নেই, আছে শুধু প্রতীক্ষা, স্নেহ, আদর, ভালোবাসা। মাঝরাতে উঠে একবার খায় হৈমি। আজও তার ব্যতিক্রম ঘটেনি। রুদ্র ওকে খাইয়ে নিচে এসেছিল সব কিছু রাখতে। তখনই দাদিনের ঘর থেকে কান্নার শব্দ পেল। আজ যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার। বড় বড় পা ফেলে বিনা অনুমতিতে আধ খোলা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সে। তার উপস্থিতি দেখে আটকে উঠল দাদিন। তড়িৎ ফোন কেটে দিয়ে কাঁপা স্বরে বলল, তুই কেন, খুব অসুবিধায় ফেললাম? কি চাও? তোমার বড় ছেলে আর বউ গত সপ্তাহে গয়না বিক্রি করে 1.5 লক্ষ টাকা পাঠালে। সব শেষ, আরও চাই। আবার কি দেবে? এবারে বিক্রি করবে? দাদানের নামে বাড়ি তুমি চাইলে বিক্রি করতে পারো। রুদ্র, একদম ধমক দিবে না দাদিন। তোমার প্রতি ধীরে ধীরে আমার মনে ঘৃণা জন্মাচ্ছে। ছি, তুমি কেমন মা? রিদওয়ানের শেখ কি তোমার নিজের সন্তান? আমার তো মনে হয় না। তাই যদি হতো, তার জীবন ধ্বংসের জন্য দায়ী থেকে নিজের সম্বল দিতে না। মুখে আঁচল চেপে ডুকরে উঠল দাদিন। রুদ্র মুখ ঘুরিয়ে নিল। দাদিন বলল, আমাকে ভুল বুঝিস না রুদ্র, ওরা খুব অসহায় হয়ে পড়েছে। ওর চাকরিটা নেই আজ 2 বছর। বউ বাচ্চা নিয়ে পথে থাকতে হতো আমি টাকা না পাঠালে।
এবার কি করবে? ওই টাকা শেষ হলে কি দেবে? আর আর কি আছে তোমার? রুদ্র, আমি তো মা। আমি জানি দিলু অন্যায় করেছে, কিন্তু মা হয়ে সন্তানের মৃত্যু তো চাইতে পারি না। খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করছিল দ্রুত। দাদিন হঠাৎ বলে ফেলল, অনেক বছর তো হলো, পুরনো কথা ধরে রেখে কি লাভ? যা ভুল তা তো করেই ফেলেছে, তাই বলে সারা জীবন কি বাপের ভিটে ছাড়া থাকবে? দুই হাত শক্ত মুঠো করে ফেলল রুদ্র, বলল, বাহ, চমৎকার! তোমার বড় ছেলে মেজো ছেলে বউ নিয়ে ভেগে সংসার পাতালো, সে ঘরে বাচ্চা সহ এবারে বাড়িতে ফিরে আসবে। আর মেজো ছেলে দেখবে তার প্রাক্তন স্ত্রী আর বড় ভাইয়ের ঘরে করেছে। আর বড় চাচ্ছি যে এখানে তোমার বড় ছেলের বউ হিসেবে এ বাড়িতে আছে, তার কথাটা তুমি ভাবলে না? এতটা স্বার্থপর তুমি হয়ে গেলে কিভাবে সম্ভব দাদিন? কিভাবে সম্ভব এই বাড়ি ওদের আসা? তুমি এতটা নিচু মনের কি করে হয়ে গেলে? দাদিন বসে পড়ল, হাউ মাউ করে কাঁদ দিয়ে পড়ল, ওরা তাহলে থাকবে কোথায়? ঋদুকে বলবি ঢাকার একটা বাড়ি ওদের দিতে। অসম্ভব! আমার মতো নির্দয় মানুষকে এমন আবদার করে মোটেও উচিত হয়নি তোমার। রুদ্র ফিরে যেতে নিয়েও থামল। দাদিনের দিকে তাকিয়ে রূঢ় স্বরে বলল, তোমার তোমার বড় ছেলের সম্পর্কে আমার চাচা আর তোমার বউ আমার জন্মদাত্রী। তোমার মেজো ছেলে আমার বাবা, অথচ আমার মা তার বড় ভাইয়ের বউ। গা ঘিন ঘিন করে না দাদিন এসব শুনতে? জানো, আমার ভাবতে মরে যেতে ইচ্ছে করে। এরপর যদি তুমি ঘৃণা জটিল সম্পর্ক মানুষদের এই বাড়িতে আমার দুঃসাহস দেখাও, মনে রেখো বাবা, আমি বড় চাচি, রাদীপ ভাই সকলের সঙ্গে সম্পর্ক সুতো কাটতে হবে আমার তোমাকে। শেষমাগুলো বড্ড অসহায়ের মতো আওড়ালো রুদ্র। এরপর প্রস্থান করলো দাদিনের ঘর। বলা চলে আজীবনের জন্য। ছোটবেলা থেকে যে মানুষটা তাকে আগলে বড় করলো, সেই মানুষটার ভুল আবদার এক নিমিষে সব তছনছ করে দিল, নিশ্চিত করে দিল শেষ ভবিতব্য। প্রায়শ্চিত মানে চিত্তের বিশুদ্ধিতা সাধন। এই বোধ জাগ্রত হওয়ার পর আর কখনো কষ্ট পায়নি সুরভি বেগম। তবে বুকের গহীনে আফসোস রয়েছে, গর্হিত সেই পাপটির জন্য, যেই আফসোস আমৃত্য যন্ত্রণা দিয়ে যাবে। সেলাই মেশিনে ছিঁড়ে যাওয়া ম্যাক্সির হাতা সেলাই করে চুপচাপ বসে সুরভি বেগম। আজকাল অল্পতেই হাঁপিয়ে ওঠে সে, একটু সেলাই করেই হাঁপিয়ে গেছে। ইদানিং বেশ বুঝতে পারে বয়স বাড়ছে। চমকে উঠল সুরভি। বয়স? কত বয়স তার? এক মুহূর্ত শ্বাস আটকে গেল যেন। যৌবনের শুরুতেই বিয়ে হয়েছিল তার রুদ্রর বাবার সঙ্গে। সদ্য 18তে পা পড়েছে। তরতাজা ফুলটাকে নিজের ঘরে তুলেছিল সুস্বাস্থ্যের প্রাপ্তবয়স্ক যুবকটি। কত প্রেম, কত স্নেহ, কত সুখ। আহা, সেই রঙিন দিনগুলোই স্মরণে আসা মাত্রই বুক ভার হলো। দীর্ঘশ্বাস ফেলে হিসেব কষল তার বর্তমান বয়স কত। 29-এর মাঝামাঝিতে রুদ্র জন্ম, 24-এ সূচনা। 2 সন্তানের পরিপূর্ণ সংসার ছিল তার। আহা, একেই বোধ হয় বলে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। পাপে ধরেছিল তাকে, একবারে নিঃস্ব করে ছাড়ল। 26 বছর বয়সে যৌবনের উত্তেজনায় বুকের ভেতর যে খরা নেমেছিল, সেই খরায় আড়ালে বৃষ্টির মতো ঝাঁপিয়ে পড়েছিল দিলওয়ার শেখ। শুরুতে সে সায় দেয়নি, ভয় পেত, কিন্তু ধীরে ধীরে মনের ভিতর শয়তান বাসা বাঁধল। সেই একটি রাত সব কিছু ওলট পালট করে দিল। সেই দিন কেন নিজেকে নিয়ন্ত্রণ করলো না? কেন আচমকা সেই স্পর্শের বিনিময়ে কষিয়ে থাপড় লাগালো না ভাসুরের গালে? তাহলেই তো আজ সব অন্যরকম হতো। 2 হাতে মুখ ঢেকে ডুকরে উঠল সুরভি। বয়স আজ 46-এ এসে ঠেকেছে, কিন্তু কাঁধে থাকা পাপটা এত ভারী যে তার ভারে বয়স 50-এর অবধি মনে হয়। পাপ করা সহজ, কিন্তু পাপের বোঝা বহন করা বড়ই কঠিন। সেই দিন ফাঁকা বাড়িতে 2 সন্তান নিয়ে একা ছিল সে। ঝড় বৃষ্টির রাত। রুদ্র আর সূচনাকে ঘুম পাড়িয়েছে মাত্র। এমন সময় বাড়ির সদর দরজায় টোকা পড়ে। সে গিয়ে দরজা খুলে দিলওয়ারের
ভিজে চুপসে বলিষ্ঠ শরীরটা নজরে আসে। মাথার কাপড় তুলে সরে দাঁড়ায় সে। পূর্বে তার থেকে অনৈতিক আহ্বান পেয়েছিল বিধায় সে মুহূর্তে তীব্র অস্বস্তিতে পড়ল। দিলওয়ার স্বাভাবিক চিত্তে ভেতরে ঢোকে, বলে, বাঙালি ভীতু নারী সে, অধিক লজ্জাবতীও। তাই সে মুহূর্তে মাথা নুইয়ে খাবার গরম করে দিল। দিলওয়ার তৃপ্তি ভরে খেলো। সুরভি সব গুছিয়ে বেসিনে হাত ধুতে গেলে আচমকা তার পেছনে এসে দাঁড়ালো দিলওয়ার। আঁচল সরে যাওয়ায় নগ্ন কোমরটা স্পর্শ করে আবেগ ঘন হয়। সুরভির মস্তিষ্ক তখন দিশেহারা। ফাঁকা বাড়ি, দুইজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, প্রকৃতি শীতল, হৃদয়ে উত্তাপ, সব মিলিয়ে শয়তানের প্ররোচনায় ক্রমশ তারা লিপ্ত হতে থাকে অবৈধ স্পর্শে। সেই স্পর্শ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় শেখ বাড়ির দোতলার তৃতীয় ঘরটায়। যতক্ষণে জগতে হুঁশ ফেরে ততক্ষণে তার শরীরটাকে ইচ্ছে মতো ব্যবহার করে ফেলেছে দিলওয়ার। আর পিছু হটার সুযোগ নেই। একবার পিছুপা হয়েছিল সন্তানদের কথা ভেবে, কিন্তু সেই সময় দিলওয়ারের প্রেম তাকে বাধ্য করেছিল সব ছেড়ে এক তাকেই আঁকড়ে ধরতে। সেই স্পর্শ শুরুতে তাকে ভয় লজ্জা দিয়েছিল। সেই স্পর্শই সেই দিনের পর থেকে তাকে আনন্দ দিতে লাগলো। মন শরীর এতটাই পাপে জর্জরিত হলো যে দুইজন মিলে দুটো সংসার ধ্বংস করে চলে এলো। শুধু কি দুটো সংসার, সে কি নিজেকে ধ্বংস করেনি? আজ তার জীবন, তার ছেলের জীবন অনিশ্চিত। এর দায় কার? তারই তো। সে মা হারা করেছিল রুদ্র সূচনাকে, বাবা হারা করেছিল রাদিফ সাদমানকে। পুরস্কার স্বরূপ কি পেয়েছে? এই তো জীবন, একাকী নিঃসঙ্গতা। দরজায় করাঘাত হতেই নিজেকে স্বাভাবিক করে নিল সুরভি। দরজা খুলতেই রিমনের ক্লান্ত মুখটা দেখা মিলল। সুরভি ছুটে গিয়ে এক গ্লাস পানি এনে দিল তাকে। রিমন সেটাকে মায়ের হাতে 4,000 টাকা গুঁজে দিল, বলল, টিউশনের টাকা কালকে আরও 2,000 পাবো। ঘর ভাড়াটা আজ দিয়ে দাও মা। গোসল করে আয়, ভাত বাড়ছি। শার্ট খুলতে খুলতে রিমন বলল, কি রেঁধেছ? ছোট মাছ চচ্চড়ি। কাল মাংস আনবো। মৃদু এসে সুরভি বলল। আনিস। রিমন গোসলে চলে গেল। সুরভি নিজেকে শক্ত করে নিয়ে ভাত বাড়তে লাগলো। ভাগ্যের কি নির্মম পরিহাস! ছেলেটা এক সময় মাংস ছাড়া ভাত খেত না, বাবা ছাড়া এক মুহূর্ত ভাবতে পারতো না। অথচ আজ সব কিছুর পরিবর্তন ঘটেছে। মাসান্তর একবার মাংস খেতে পারে, বাবা ছাড়া কাটিয়ে দিল 2 বছর। মানুষটা কি নিষ্ঠুর! মরতেই চমকালো। যে প্রথম 2 সন্তান ছেড়ে তার হাত ধরতে পারে, সে অবশ্যই তৃতীয় সন্তান ছেড়েও অন্য কারোর হাত ধরার ক্ষমতা রাখে। একেই বোধহয় বলে প্রকৃতির প্রতিশোধ। সে রিদওয়ানকে নিঃসঙ্গ করে এসেছিল, আজ নিজেই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। রিদওয়ানের পরিস্থিতি তার মতোই শোচনীয় নয়, বরং সে পরিবার নিয়ে সুখেই আছে। শুনেছে রুদ্রর বউ গর্ভবতী। কদিন পর নিশ্চয়ই পরিবারের সুখের ঢেউ খেলবে। বড় ছেলের কথা মনে হতেই মেয়েটাকে মনে পড়ে গেল। বুক ভার হলো আবারও। সে কি জঘন্য! সময়ের বেড়াজালে না আটকালে কখনোই টের পেত না। রিদওয়ান তাকে ছাড় দিলেও সৃষ্টিকর্তা এক চুলও ছাড় দেয়নি।